এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬৯.৬০। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন ৪২,৮৯৪ জন। দুপুরে পাওয়া যাবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াওয়ের কারণে এবার কমেছে পাশের হার, মন্তব্য প্রধানমন্ত্রীর। মহাসড়কে ধীরগতির যান চলাচল বন্ধের কারণে দুর্ঘটনা কমলেও বাড়বে জনদুর্ভোগ। আশঙ্কা বিশেষজ্ঞদের, নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ। সৌদি আরবে মসজিদে আইএস এর বোমা হামলায় নিহত ১৫ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি, নিশ্চিত করেছে বাংলাদেশ কনসুলেট। আহত আরও ৪। এবং নানা কারণে দেশে হচ্ছে না কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ। নেতিবাচক প্রভাব পড়ছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে। নতুন নীতিমালা প্রণয়নের পরামর্শ অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে গড় পাশের হার ৬৯.৬০। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন ৪২,৮৯৪ জন। সকাল 10টায় গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করেন। ফলাফল হস্তান্তরের সময় শিক্ষা সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,৬১,৬১৪ জন। পাশ করেছেন ৭,৩৮,৮৭২ জন। ৮টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৫.৮৪। চট্টগ্রাম বোর্ডের পাশের হার ৬৩.৪৯। জিপিএ 5 পেয়েছেন ২,০২,১২৯ জন। কুমিল্লা বোর্ডে পাশ করেছে ৫৯.৮০%। দিনাজপুর বোর্ডে ৭০.৪৩%। বরিশাল বোর্ডে ৭০.০৬%। যশোর বোর্ডে ৪৬.৪৫%। রাজশাহী বোর্ডে ৭৭.৫৪% পাশ করেছেন। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডে ৮৫.৫৮% এবং মাদ্রাসা বোর্ডে ৯০.১৯% পাশ করেছেন। এদিকে ফল হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন ও হরতাল অবরোধের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও এর কারণে এবার পাশের হার কম হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে শিক্ষার মানের উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সিএনজিতে আগুন দেওয়া, প্রাইভেট কারে আগুন দেওয়া, এইভাবে মানুষকে পুড়িয়ে মারা, মানে মানুষকে পুড়িয়ে মেরে একটা আতঙ্ক সৃষ্টি করা। ওই পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা নেওয়া হলো, সেই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ শিক্ষার উপরে আমরা সবসময় গুরুত্ব দিই। শিক্ষার একটা সুন্দর পরিবেশ আমরা বজায় রাখতে চাই এবং আমরা সরকার গঠন করার পর থেকে সবসময় যেটা চেষ্টা নিয়েছি, একটা হচ্ছে সেশন জট দূর করা, সময় মতো পরীক্ষা নেওয়া, পরীক্ষার রেজাল্টটা সময় মতো দেওয়া, পরীক্ষা পড়াশোনার প্রতি ছেলে মেয়েদের আগ্রহটা সৃষ্টি করা এবং পড়াশোনার মানটা উন্নত করা। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা আমাদের বাজেটেও বিরাট পরিমাণের টাকা যেমন রাখছি, তেমনি দরিদ্র বাবা মা তাদের ছেলেমেয়েরা যাতে আরও ছেলেদের মেয়েদেরকে লেখাপড়া শেখাতে পারে, আমরা তার জন্য একেবারে ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত একটা বৃত্তির ব্যবস্থাও করে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রাজক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আছেন রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম এবং আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার মিজানুর রহমান খবির। এইচএসসি ফল প্রকাশের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে চলে যাব তারিকুজ্জামান শিমুলের কাছে। শিমুল, মামুন, ইতিমধ্যে আপনারা এইচএসসি পরীক্ষার যে ফলাফল জানতে পেরেছেন, নিশ্চয়ই জানেন যে এটি আসলে একটি আনুপাতিক হার, অর্থাৎ গড় যে পাশের হার এবং গড় যে পরিমাণ জিপিএ 5 পেয়েছে সেটি আপনারা জানতে পেরেছেন। কিন্তু আসলে বরাবরই প্রতি বছরই যেমনটি হয়, আসলে এই ফলাফল সকাল 10টার সময় প্রধানমন্ত্রীকে হস্তান্তর করার পর শিক্ষামন্ত্রী দুপুর 1টার সময় সচিবালয়ে ব্রিফিং করে থাকেন এবং সেই ব্রিফিংয়ের পর কিন্তু আস্তে আস্তে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এসব ফলাফলগুলো পৌঁছে দেওয়া হয় এবং তারপর সবগুলো ফলাফল প্রকাশিত হয়। তো সেই হিসাবে এখন যেহেতু এখনও প্রায় 1 থেকে 1 ঘন্টা বাকি এই ব্রিফিংয়ের, তো এই সাধারণ
সাধারণভাবে আসলে যারা শিক্ষার্থী আছেন এবং যারা অভিভাবক আছেন তারা কিন্তু এখনো সেই পরিমাণে আসতে শুরু করেনি। আমরা এখানে এসেছি প্রায় 3 ঘন্টা হয়ে গেল। এই 3 ঘন্টার সময় আমরা দেখেছি যে এখানে আসলে অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী এখানে এসেছেন এবং এখন আমার পিছিয়ে যেসব শিক্ষার্থী দেখতে পাচ্ছেন তারা আসলে এখনকার রানিং স্টুডেন্ট। তো এখানে যারা আসছেন তারা সেই সংখ্যাটা খুবই কম, তবে ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়বে, বিশেষ করে দুপুর 1টার পর। কারণ দুপুর 1টার পর যখন ব্রিফিং শেষ হবে তখন ব্রিফিং এর পর কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে ফলাফল পৌঁছে যাবে। আরেকটি বিষয় যেটি আপনাদেরকে বলা দরকার সেটি হচ্ছে যে গত বছর যে পাশের হার ছিল এবং যে জিপিএর হার ছিল সেটি আসলে এবছর পাশের হারে প্রায় 8.5% কম এবং জিপিএ 5-এর যে সংখ্যাটি সেই সংখ্যাটিও কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে। তো সবকিছু মিলিয়ে যারা পরীক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে এবং তারা কিন্তু ভাবছেন যে আসলে এই যে পাশের হার এবং জিপিএর 5 কমে এসেছে সেটি কিন্তু তার কাছে কিন্তু আসলে তারা বুঝতে পারছেন না আসলে তারাও আসলে এই যে ফলাফল বিপর্যয়ের শিকার হতে পারবেন কিনা। আর যেটি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম এর আগের সংবাদে আসলে যখন কোনো একটি সংবাদ কোনো বিপর্যয়ের ঘটনা যখন ঘটে তখন আসলে কিছু রিউমার ছড়ায় এবং কিছু গুজবও ছড়িয়ে থাকে। সেই গুজবে আসলে বরাবরই সকাল থেকে আমরা এখানে যারা শিক্ষার্থী আছেন তারা আসলে শঙ্কায় ছিলেন যে আসলে এই প্রতিষ্ঠানটি আসলে কখনোই যে এই গত কয়েক বছর যাবতীয় শতভাগ পাশ করে আসছে এবং জিপিএ 5 পেয়ে আসছে এবং সেই হিসাবে কিন্তু তারা কিন্তু কিছুটা এবার বিচলিত যে তারা আসলে জিপিএর 5-এর সংখ্যা কমে আসতে পারে এবং কিছু শিক্ষার্থী হয়তো ফলাফল বিপর্যয়ে পড়তে পারে, অর্থাৎ ফেল করতে পারে। তো এখনকার মতো হচ্ছে আসলে এইখানকার পরিস্থিতি এমনটি দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে আশা করছি যে আসলে দুপুর 1টা সংবাদের সময় আপনাদেরকে জানাতে পারবো এখানে আরো যারা শিক্ষার্থী আসবেন তারা। তো এই মুহূর্তে আসলে রাজধানী বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলে আছেন আমাদের আরেক সহকর্মী মৌসুমী ইসলাম। তো সেখানকার খবর জানার জন্য আমরা তার কাছে যাব। শিমুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছি। আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েক বছরের তুলনায় এবার কিন্তু জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা যেমন কমেছে এবং পাশের হারও কিন্তু গত বছরের তুলনায় এবং গত কয়েক বছরের তুলনায় কমেছে। তবে আশার কথা সেটি হচ্ছে নারী শিক্ষার্থীদের পাশের হার কিন্তু বেড়েছে এবং জিপিএ 5 পাওয়ার সংখ্যাও বেড়েছে। যেমনটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর কাছে যখন ফলাফল হস্তান্তর করছিলেন তিনি কিন্তু সাংবাদিকদেরকে এই বিষয়টি জানিয়েছেন। তো আমি যে কলেজটিতে আছি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে কিন্তু এখনো ফলাফল প্রকাশ করা হয়নি, কারণ আপনি জানেন যে দুপুর 1টা নাগাদ সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে 2015 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন এবং এর পরপরই আমরা আশা করছি যে দুপুর 1টা নাগাদ কলেজগুলোতে তাদের শিক্ষার্থীরা কত শতাংশ পাশ করেছে, কতজন জিপিএ 5 পেয়েছে, অর্থাৎ ফলাফল টাঙিয়ে দেওয়া হবে। এবং এই কলেজের অধ্যক্ষ মোসাম্মদ সুফিয়া খাতুন যেমনটি বলছিলেন যে এই কলেজটি যেহেতু রাজধানীর একটি স্বনামধন্য কলেজ, বরাবরের মতো এই কলেজটি এবারও ভালো করবে। এই কলেজ থেকে এবার 1442 জন শিক্ষার্থী বিভিন্ন সায়েন্স, আর্টস, কমার্স থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে আসছেন, যেহেতু কিছুক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে সেজন্য। এছাড়া শিক্ষামন্ত্রী যেটি বলছিলেন যে এইবার 69.6% শিক্ষার্থী পাশ করেছে এবং প্রায় 50,000 শিক্ষার্থী কিন্তু এবার জিপিএ 5 পেয়েছে। তো আমরা সকালবেলা থেকেই কিন্তু বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের সহকর্মী মিজানুর রহমান খবির আছে আদমজি ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি খবিরের কাছে। খবির। ঢাকা ক্যান্টনমেন্টের এই আদমজি কলেজ, এখানে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের অপেক্ষা। যেহেতু একটু আগেই সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়ে গেছে, এখন তাদের কলেজে ফলাফল আসবে, রেজাল্ট আসবে, তারা এখান থেকে রেজাল্ট নিয়ে যাবে। এই জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে ডান দিকে এবং বাম দিকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে হাজির হয়েছেন। এই কলেজ চত্বরে এখন আমরা যেখানে আছি এখানে ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন হয়তো যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে ফল ঘোষণার জন্য, প্রতি বছরই যেটি করা হয়ে থাকে। তো এখানে যে পরীক্ষার্থীরা আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা এসছেন এবং তারা কিন্তু এখনই একটু উল্লসিত অবস্থা প্রকাশ করছেন, যেহেতু বিভিন্ন সময়ে তাদের এই কলেজের ফলাফল বেশ ভালো ছিল, বেশ ভালো থাকার কারণে কিন্তু তারা বেশ উল্লাস এখনই প্রকাশ করছেন। এই কলেজ সম্পর্কে যে তথ্যটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পরীক্ষার্থী 1387 জন, বিজ্ঞান বিভাগ থেকে 782, মানবিক থেকে 180 এবং ব্যবসায় শিক্ষা থেকে 425 জন।
25 জন তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং 2014-তে তৃতীয় হয়েছিল ঢাকা বোর্ডে। তো এই কলেজের একজন শিক্ষক তিনি এখন এই কলেজ সম্পর্কে কিছু কথা বলবেন। এই সম্পর্কে ইংরেজি শিক্ষক মোহাম্মদ অলিউল্লাহ, তার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের এই আজকে GPA 5 কমে গেছে দেখলাম আমরা মোট রেজাল্টে, সেক্ষেত্রে এক্ষেত্রে কি শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের মধ্যে কোনো উৎকণ্ঠা কাজ করছে কিনা? ধন্যবাদ আপনাকে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এটি সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান। শিক্ষা শৃঙ্খলা নৈতিকতার উপরে জোর দিয়ে আমরা পড়াশোনা করিয়ে থাকি। গোটা দেশের GPA 5 এর সংখ্যা কমে গেলেও আমরা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ গতবারের চাইতেও আমরা ভালো রেজাল্ট আশা করছি। গত বছর আমরা 3rd হয়েছিলাম, আমরা আশা করছি এবারের রেজাল্ট গতবারের চাইতেও ভালো হবে। আমি আমার স্টুডেন্টদের মাঝে অনেক আপনারা উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, আসলে উচ্ছ্বাসে ঢাকা পড়ে যাচ্ছে আমাদের কথা, এমন একটি অবস্থা। আজ যেহেতু সারা বাংলাদেশেই 8টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি সহ অন্যান্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের HSC সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে এবং কলেজে যেগুলো পৌঁছবে হয়তো 2টোর দিকে, কিন্তু আমরা দেখেছি যে 11টার ঠিক 11টার পর থেকে কিন্তু এই পরীক্ষার্থীরা এসে এখানে ভিড় করেছেন। এরা ফলের জন্য কি রেজাল্ট হয় সেজন্য অপেক্ষা করছেন এবং আমরা যাদের সাথে কথা বলেছি তাদের সবারই আশাবাদ এবং ঐকান্তিক আশাবাদ যে তারা GPA 5 নিয়ে এখান থেকে সেই ঘোষণাটি নিয়ে ফিরে যেতে চান। মূলত এই জন্যই কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত এই আদমজী কলেজ, তারা এই পরীক্ষার্থীরা 1387 জন যে কথা আপনাদেরকে জানিয়েছিলাম তারা অংশগ্রহণ করছেন। এর ছাড়া আরেকটা যদি তথ্য জানিয়ে চাই যে এবার কিন্তু গড় পাশের হার 69.60, GPA 5 পেয়েছে 42,894 জন। তো গত বছর যেটা ছিল 78.33 ভাগ, এবার কিন্তু পাশের হার একটু কমেছে। তবে এই কলেজের শিক্ষার্থীরা কিন্তু বেশ আবেগ আপ্লুত এবং তারা কিন্তু আশাবাদী GPA 5 নিয়ে তারা ফিরে যাবেন। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে আদমজী কলেজ থেকে শেষ মুহূর্তের। তারিকুজ্জামান শিমুল, মৌসুমী ইসলাম এবং মিজানুর রহমান খুবির, আপনারা থাকুন সেখানে। পরবর্তীতে আরো তথ্য জেনে নেব আপনাদের কাছ থেকে। দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানতে পারবেন HSC-র ফলাফল। আর এখন থেকে কিন্তু তারা ভিড় করতে শুরু করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে। সে খবরই রাজধানীর 3টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের 3 সহকর্মী জানাচ্ছিলেন। পুরো দেশের সব সড়কে নয়, শুধুমাত্র চিহ্নিত জাতীয় 22টি মহাসড়ক এখন থেকে 3 চাকার যানমুক্ত রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকারের নীতি নির্ধারণী মহল। এর ফলে অন্যান্য সড়কগুলোতে 3 চাকার যান চলাচলে থাকছে না কোনো নিষেধাজ্ঞা। তবে 22টি মহাসড়কে নিষেধাজ্ঞার পর যোগাযোগ বিশেষজ্ঞদের আশঙ্কা, দুর্ঘটনা কমলেও ধীরগতির যান চলাচলের বিকল্প পথ তৈরি না করাই প্রকট হবে জনদুর্ভোগ। আর উদ্ভূত যাত্রী দুর্ভোগ লাঘবে প্রয়োজন হবে নতুন গণপরিবহন ব্যবস্থার। এছাড়া বিদ্যমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে মহাসড়কে জারি রাখতে হবে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থাও। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতা অর্জনের পর থেকেই একটু একটু করে বিস্তৃত হয়েছে দেশের সড়ক নেটওয়ার্ক, কিন্তু দৈর্ঘ্য বিস্তারের সে প্রবাহে বাংলাদেশের সড়ক ব্যবস্থার কপালে এখনো জোটেনি শৃঙ্খলা তথা গুণগত মান। আর তাই মহাসড়কের নিরাপত্তায় এখনো প্রয়োজন পড়ে এমন জোর জবরদস্তির। সরকারি আদেশে 1 আগস্ট থেকে সড়ক পথে গতিরোধ করা হয় 3 চাকার যানগুলোর। সপ্তাহের ব্যবধানেই এবার সেই নিষেধাজ্ঞাকে আরো স্পষ্ট করেছে সরকার। বিধি মোতাবেক এখন থেকে ধীরগতির যানমুক্ত থাকবে জাতীয় 22টি মহাসড়ক। এর ফলে পুরো দেশের মোট 2.5 লাখ কিলোমিটার দৈর্ঘ্যের পথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনের 21,000 কিলোমিটারের মধ্যে চিহ্নিত 22টি জাতীয় মহাসড়কের মাত্র 3,500 কিলোমিটারে চলবে না 3 চাকার কোনো যান। বিশেষজ্ঞরা বলছেন, মূল সড়কের বিকল্প পথ তৈরি না করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে গুরুতর হয়ে উঠবে জনদুর্ভোগ, যা সামলাতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ। মানুষের জন দুর্ভোগ যেটাকে বলা হয় অবর্ণনীয় পর্যায়ে যাবে, কারণ সবকিছু মিলিয়ে কিন্তু তাকে মহাসড়কে আসতেই হবে ফাংশনাল করার জন্য। এখানে অবশ্যই সরকারকে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে। এটা সমাধান করতে গেলে ইন্টিগ্রেটেড সলিউশনস দরকার হবে, ইন্টিগ্রেটেড ইফোর্টস লাগবে। সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে এখনই থেকে কাজ শুরু করে কিছুদিন আমাদেরকে কষ্ট করতে হবে, এরপর আমরা একটা সুখের দিন বাংলাদেশের মানুষকে দিতে পারবো। এছাড়াও সড়কে কার্যকরী মনিটরিং এর পাশাপাশি যান সংকট মোকাবেলায় দরকার হবে নতুন গণপরিবহন ব্যবস্থাপনার। দ্রুত গতি সম্পন্ন গাড়ি চলবার যে জায়গাটিকে সরকার চিহ্নিত করেছে, সেই জায়গাতে যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, সেই ভ্যাকুয়ামকে পূর্ণ করার মতো সক্ষমতা আমাদের মালিকদের কাছে যে যানবাহন এট প্রেজেন্ট আছে সেটা দিয়ে সম্ভব। সরকার যেহেতু বলছে জীবিকা পরে জীবন আগে, এই মন্ত্রে যদি সরকার বিশ্বাস করে তাহলে আমি বলবো সার্বক্ষণিক সিনসিয়ার একটা নজরদারি ফিল্ডে থাকতে হবে এবং এটাকে উইথড্র করা যাবে না।
উন্নয়নশীল বাংলাদেশে ভবিষ্যতে উন্নতির গতি ত্বরান্বিত করতে মানসম্মত সড়ক ব্যবস্থার সাথেই নীতিমালা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ের তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে মসজিদে গত বৃহস্পতিবার বোমা হামলার ঘটনায় 4 বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সেখানকার বাংলাদেশ কনস্যুলেট। এছাড়া আইএস এর ওই বোমা হামলায় আরও 4 বাংলাদেশি আহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা হলেন আফাজ উদ্দিন, মোহাম্মদ জীবন, মইনুল মৃধা ও বেলাল হোসেন। এদের মধ্যে আফাজ উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুরে, মইনুল মৃধার বাড়ি বরিশালে আর জীবনের বাড়ি কুমিল্লায়। কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার নাম চান মিয়া এবং তিনি দিনাজপুরের বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য রিয়াদে নেওয়া হয়েছে। হতাহতদের সবাই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন বলেও কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের আভা শহরের মসজিদে আইএস এর ওই বোমা হামলায় অন্তত 15 জন নিহত হন। সময় সংবাদে আরো থাকছে। বৃষ্টি ও উজানের ঢলে ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীতে। বিলীন হয়ে গেছে উলিপুরের 4টি গ্রাম, দিশেহারা হাজার হাজার মানুষ। এবং চাঁদপুর শরীয়তপুর ফেরিঘাটের সংযোগ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা, সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। জিডিপি প্রবৃদ্ধি 6% গণ্ডি ছাড়িয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় বিনিয়োগ দেশে হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। গেল কয়েক মাসে রাজনীতির মাঠ স্থিতিশীল থাকলেও তা বৃহৎ বিনিয়োগকে আকর্ষণ করতে পারছে না বলেও মনে করছেন তারা। আর অভ্যন্তরীণ বিনিয়োগের গতি মন্থর হওয়ায় কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগও আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না বলে মত তাদের। এ অবস্থায় অদূর ভবিষ্যতে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের জন্য নতুন নীতিমালা প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়নের পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। অগ্রসরমান অর্থনীতির কারণে বাংলাদেশের মতো দেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে, এমনটাই স্বাভাবিক ধারণা হলেও অবকাঠামোগত দুর্বলতা, আবার কখনো কখনো রাজনৈতিক অস্থিতিশীলতা বিনিয়োগে নেতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা মতে এশিয়ার অনেক দেশ থেকেই বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিলেও বিনিয়োগ বাড়ছে দক্ষিণ এশিয়ায়। তবে এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। গেল বছরে বিদেশি বিনিয়োগ কমেছে 4.5%, যা জিডিপির উচ্চ প্রবৃদ্ধির জন্য ইতিবাচক নয় বলে মত অর্থনীতিবিদদের। প্রবৃদ্ধিকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে, দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নেই। আমাদের বড় ধরনের ডিপেন্ডেন্স হচ্ছে রেডিমেড গার্মেন্টস সেক্টরের উপরে। তো অন্য সেক্টরগুলো যদি গ্রো করতে হয়, তাদেরকে যদি রেডিমেড গার্মেন্টসের মতো নেক্সট জেনারেশন এক্সপোর্ট সেক্টর যদি আনতে হয়, তাহলে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকে আমাকে উৎসাহিত করতে হবে। 2014 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 152 কোটি মার্কিন ডলার, যা এর আগের বছরে ছিল 160 কোটি ডলার। তবে এ বিনিয়োগের বড় অংশই গেছে সেবা খাতে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন শিল্প প্রতিষ্ঠায় বড় বড় বিনিয়োগ না হলে ভবিষ্যতে কর্মসংস্থানের সংকট তৈরি হতে পারে। আভ্যন্তরীণ বিনিয়োগকারীদের জন্য হয়তো এটা খুব একটা সুসময়, কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু অনেকগুলো প্রবলেমে ভোগে, এবং সেই প্রবলেমগুলোর মধ্যে যেমন আছে তাদের জমি পেতে অসুবিধা হয়। আমাদের ওভার টাইম বিদেশি বিনিয়োগের যে তথ্য উপাত্ত, তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে আসছে যে এই সমস্যা আমরা এখন পর্যন্ত সমাধান করতে পারিনি। 8% উপরে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে প্রয়োজন বিনিয়োগের চাকাকে গতিশীল করা, আর বিনিয়োগের বড় উৎস হতে পারে বিদেশি উদ্যোক্তারা, এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। যশোরের অভয়নগরে ককটেল বিস্ফোরণে 4 শিশু জখম হয়েছে। এর মধ্যে মুন্না নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 9:15টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌর এলাকার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কলেজপাড়া এলাকার আনিস সর্দারের পুকুর পাড় সংলগ্ন একটি বাগানে পাকা তাল কুড়াতে যায় ওই এলাকার মুন্না, আশিকুল, ফাতেমা ও অনিক নামে 4 শিশু। এ সময় একটি ব্যাগ কুড়িয়ে পায় তারা। ব্যাগটি খুলে সেখানে লাল টেপে মোড়ানো কয়েকটি ককটেল পেয়ে ক্রিকেট বল ভেবে খেলা শুরু করে তারা। এক পর্যায়ে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় ওই 4 শিশু। তাদের উদ্ধার করে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একটা বাচ্চার একটু খারাপ, যার ডান হাতটা নষ্ট হয়ে গেছে, হাতের কবজির এখান থেকে ঘুরে গেছে বলে মনে হয়েছে, আমরা ওটা ওটিতে নিয়েছি। বাদ বাকি 3টা বাচ্চা ভালো আছে। ভালো বলতে এই বিভিন্ন জায়গায় তার ইনজুরি হয়েছে, কিন্তু জীবনের আশঙ্কা একজনেরও নাই।
আবারও এইচএসসি পরীক্ষার ফল প্রসঙ্গ। এইচএসসি পরীক্ষার ফলাফলের খবর জানতে চট্টগ্রাম কলেজে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ মামুন। আমি এখন চট্টগ্রাম কলেজে অবস্থান করছি। চট্টগ্রাম কলেজে প্রতি বছরেই কিন্তু আমরা দেখি এইচএসসি পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল অর্জন করে। গতবারও কিন্তু মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল এই চট্টগ্রাম কলেজ। তো আমরা চট্টগ্রাম কলেজের অধ্যক্ষের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে কিন্তু তিনি এবারও আশাবাদী গতবার থেকে কিন্তু এবার ভালো ফলাফল করার। তবে একটি জিনিস জানিয়ে রাখি, গতবার থেকে কিন্তু এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল কিন্তু খারাপ হয়েছে। গতবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ছিল 70.06%, কিন্তু এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার 63.49%, যা গতবার থেকে প্রায় 6.5% হার ফলাফল কমে গেছে। এছাড়া এবার একটু জানিয়ে রাখি, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রায় বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা মিলে 80,659 জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে, আর যার মধ্যে জিপিএ 5 পেয়েছে 2,129 জন। জিপিএ 5 প্রাপ্তির হারও কিন্তু গতবার থেকে আমরা দেখেছি এবার কমে গেছে। গতবার জিপিএ 5 পেয়েছিল 2,646 জন, প্রায় 500 জনের মতো কিন্তু আমরা দেখেছি এবার চট্টগ্রাম বোর্ডে জিপিএ 5 প্রাপ্তির হার কমে গেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যেহেতু শিক্ষা বোর্ডে এই কিছুক্ষণ আগে কিন্তু ফলাফল ঘোষণা করা হচ্ছে, তো এরপরেই কিন্তু এই কলেজগুলোতে বিশেষ করে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজে ফলাফল ঘোষণা করা হবে। আর ফলাফল ঘোষণা করতে করতে এখানে প্রায় 1:30 থেকে 2টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে এখানকার অধ্যক্ষ। তো আমরা এখানে দেখেছি শিক্ষার্থীরা তো সবে আসতে শুরু করেছেন। সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের এখানে আসার কথা থাকলেও তারা যেহেতু শুনতে পেয়েছেন 1:30 থেকে 2টা বাজে ফলাফল প্রকাশ করা হবে, তাই কিছুক্ষণ আগ থেকে আমরা দেখছি পিতামাতা সহ বা স্টুডেন্টরা, বন্ধু বান্ধব নিয়ে তারা এখানে কলেজে অবস্থান করছেন। এখনো সেরকম উল্লাসের কোনো চিত্র না থাকলেও আমরা আশা করতে পারি কিছুক্ষণ পর থেকে যখন ফলাফল এখানে ঘোষণা করা হবে প্রচুর শিক্ষার্থী এখানে থাকবে। এছাড়া আমি একটু চট্টগ্রামের এই যে যারা কলেজ এবার পরীক্ষার্থী রয়েছেন তাদের কথা বলি, তারা কিন্তু কিছুটা দুশ্চিন্তা রয়েছে, যেহেতু এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিন্তু ফলাফলের হার কমে গেছে, তাই তারা বলছে আসলে ফলাফল কতটুকু ভালো হবে বা ফলাফল কতটুকু খারাপ হবে, এরকম একটি দুশ্চিন্তা তাদের মধ্যে রয়েছে। কিন্তু তারপরও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ আমাদেরকে জানিয়েছেন যেহেতু চট্টগ্রাম কলেজে খুব নিয়ম মাফিক পড়ালেখা করা হয়, তিনি আশাবাদী গতবারের থেকে এবার জিপিএর হারও এই চট্টগ্রাম কলেজে বাড়বে এবং শিক্ষার্থীদের ফলাফলও কিন্তু খুব আশানুরূপ হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের এই যে চট্টগ্রাম কলেজের সর্বশেষ খবর। দর্শক, চট্টগ্রাম কলেজ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, জানাচ্ছিলেন এবারে চট্টগ্রাম বোর্ডের ফলাফলের কি অবস্থা তারই খবরাখবর। চলে যাচ্ছি পরের খবরে। নিজ দেশে পরবাসী, এ কথাটি যেন পুরোপুরি খাটে দেশের সমতলের আদিবাসীদের বেলায়। শত শত বছর ধরে বাস করেও নিজেদের জমির মালিক হতে পারেননি তারা, কারণ আলাদা ভূমি কমিশন না থাকায় প্রথাগত যৌথ মালিকানায় বিশ্বাসী সমতলের আদিবাসীদের ভূমির অধিকারে সাংবিধানিক বৈধতা নেই, আর তাই বিভিন্ন সময়ে নানা অজুহাতে ক্রমাগত নিজেদের ভূমি হারাচ্ছেন তারা। বিশ্ব আদিবাসী দিবসে সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে রামিম হাসানের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। দেশের সংবিধান বলছে এরা বাংলাদেশের নাগরিক, জন্ম বেড়ে ওঠা এদেশের আলো বাতাসেই। শত শত বছর ধরে এদের পূর্বপুরুষেরা বাস করে এসেছে এই মাটিতেই, কিন্তু দেশের বিদ্যমান আইনই এই ভূমির মালিকানা দেয়নি তাদেরকে। প্রকৃতির সাথে মিলেমিশে বাস করা এসব সরল আদিবাসীরা পূর্বপুরুষদের মতো এখনো বিশ্বাস করে তাদের বাস করা জমির অধিকারের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। এই জমি যদি এখন বিক্রি করতে চান, বিক্রি করতে পারবেন? বিক্রি করতে পারি। কিভাবে? ওই আপনার 25 টাকা 30 টাকা দামের ওই স্ট্যাম্প কিনে ওই স্ট্যাম্পে সই দিয়ে মনে করে ওগুলো বেচা কেনা হয়। জমি আর ওইভাবে বেচা কেনা হয়? হ্যাঁ। ঐতিহাসিকভাবে ময়মনসিংহ, টাঙ্গাইল সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের অধিকাংশ জমি ছিল কালেকটিভ বা প্রথাগত যৌথ মালিকানা নির্ভর। 1950 সালে জমিদারির প্রথা উচ্ছেদের পর সেগুলো খাস হয়ে যায়। এমন অনেক এলাকাতেই আদিবাসীরা থাকছেন, চাষ করছেন, যেখানে তাদের প্রথাগত মালিকানার স্বীকৃতি নেই খোদ রাষ্ট্রের কাছেই। আর তাই বিভিন্ন সময়ে বন রক্ষা, ভূমি উন্নয়ন, সামাজিক বনায়ন সহ নানা প্রকল্পের নামে ক্রমাগত ভূমি হারাচ্ছেন সমতলের আদিবাসীরা। দিভার মেনে থন্দক খোলেও থুচুপ খোলেও যে থাকতে দেনা, খাইতে দেনা, ফার দিকে যাইতে দেনা, এই যে রং করে। এই কারণে আপনার অন্যান্য যারা আছে তারা বিভিন্ন জায়গায় চলে গেছে নাকি? ছয় লাগেছে, কতজন ছয় লাগেছে, যার থাকবার ইচ্ছা লাগে না থন্দবে চুচুবে।
পর্যবেক্ষকরা বলছেন, আদিবাসীদের ভূমি সমস্যার প্রাণকেন্দ্র বাংলাদেশের সংবিধানেরই একটি ধারা, যেখানে ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও কোঅপারেটিভ মালিকানাকে স্বীকৃতি দেওয়া হলেও কালেকটিভ বা প্রথাগত যৌথ মালিকানার বিষয়ে কিছুই বলা হয়নি। তাদের বেশিরভাগেরই জমির কাগজ নাই, কিন্তু কাগজবিহীন মালিকানা তো আন্তর্জাতিক আইনে স্বীকৃত। তাদের সমাজটা হচ্ছে ভূমির মালিক, সেখানে ব্যক্তি মালিকানা ছিল না, এখনো খুব সামান্য। তো সেটা তো আমাদের রাষ্ট্র স্বীকার করে না, আমাদের সংবিধানে সে বিষয়টা নাই। পার্বত্য জেলাগুলোতে শান্তি চুক্তির আওতায় আলাদা ভূমি কমিশনের মাধ্যমে আদিবাসীদের ভূমির অধিকার সংরক্ষণের বিধান থাকলেও সমতলে নেই সেরকম কোনো নিয়ম। এসব এলাকায় জমির মালিকানা এখনো পর্যন্ত মুখে মুখে অথবা সাদা কাগজ নির্ভর। আর তাই নানা প্রতিকূলতার মাঝেও আদিবাসী সম্প্রদায়ের যারা এলাকায় টিকে রয়েছেন তাদের জমির মালিকানার ক্ষেত্রেও নেই আইনগত কোনো বৈধতা। রামিম হাসান, সময় সংবাদ, টাঙ্গাইল। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত নদ নদীগুলোতে পানি বাড়তে থাকায় বিভিন্ন এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। ব্রহ্মপুত্রে ভাঙন তীব্র হওয়ায় বিলীন হয়ে গেছে উলিপুরের ঘেচুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া উপজেলার 4টি গ্রাম আস্তে আস্তে নদী গর্ভে চলে যাচ্ছে। এতে দিশেহারা গ্রামগুলোর শত শত মানুষ। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে 2.5 কিলোমিটার ভাটির দিকে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অব্যাহতভাবে ব্রহ্মপুত্রের ভাঙন চলছে। এতে সুন্দরীর ভিটা, হাতিয়া গ্রাম, কামারটারি ও নয়াডারা এই 4টি গ্রামের ভিটেমাটি, আবাদি জমি ও গাছপালা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে এই গ্রামগুলোর শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এতে গৃহহীন পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। নদীর ভাঙতি খুব চলছে, জমা জমি সব নদীর মধ্যে চলে গেছে। এখন কোথায় যাব? জায়গা জমি সব নামি গেল। কোথায় যাবো? ফোলাফান নিয়ে, হ্যাঁ, রাস্তার ধারে কোনো রকম কি ঘরে রাখছি, রাখিয়ে ফোলাফান কিভাবে বাঁচবে? আমার কষ্ট ওই কষ্ট স্বীকার করিয়ে আমার থাকা নাই। দুঃখের আর সীমা নাই আমাদের বাবা, আমরা এমন একটা অবস্থায় আছি। এদিকে ভাঙনে বিলীন হয়েছে ঘেচুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ঘর অন্যত্র সরিয়ে আনা হয়েছে, নতুন ঘর নির্মাণের কাজ চলছে। এছাড়া শিক্ষার্থীদের বরাদ্দের বিস্কুট দিয়েই বিদায় দেওয়া হচ্ছে। 5-6 দিন হলো স্কুল ঘর ভাঙছে নদীতে, এই জন্য স্কুল ঘরটি তুলতেছে, তারপরে 2-1 দিনের মধ্যে ক্লাস শুরু হবে। এই অবস্থায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানালেন, বারবার অনুরোধের পরও এলাকার ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ নেয়নি। হাতিয়া ইউনিয়নের 4টি গ্রামে নদী ভাঙনের ফলে শতাধিক পরিবার তারা বাড়ি ভিটা হারা হয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে বারবার অনুরোধ করার পরেও এখন পর্যন্ত জরুরি ভিত্তিতে নদী ভাঙন প্রতিরোধের কাজ তারা শুরু করেনি। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, বরাদ্দ পাওয়া গেলে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করা হবে। নদীর ভাঙনের ফলে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সর্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছি এবং উদ্যোগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যদি কোনো বরাদ্দ পাই আমরা জানাইছি, তাহলে আমরা অস্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর কান্ট্রি প্রজেক্টের আওতায় নয়াডারা থেকে হাতিয়া গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার একটি কাঁচা সড়ক নির্মাণ করা হয়েছিল। গত এক সপ্তাহে ভাঙনে এই সড়কটির প্রায় 500 মিটার ধসে গেছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশের 2 সমুদ্র বন্দরে দ্রুত পণ্য পরিবহন এবং যোগাযোগের অন্যতম মাধ্যম চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস। কিন্তু বর্তমানে ফেরিঘাটের সংযোগ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং চালকরা। তবে সড়ক বিভাগের দাবি, এই সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। চাঁদপুর থেকে ফারুক আহমেদের তথ্য এবং কৃষ্ণকান্তদের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সড়কপথে চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দরের মধ্যে দ্রুত পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস। প্রতিদিনই এ পথে চলাচল করছে শত শত পণ্যবাহী ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেবে গেছে এই ফেরির চাঁদপুর প্রান্তের হরিণাঘাট এলাকার 200 মিটার সংযোগ সড়ক। এতে গাড়ি আটকে তৈরি হচ্ছে যানজট। পরিস্থিতি সামাল দিতে জোড়াতালি দিয়ে মেরামত করে কোনো রকমে চলছে যানবাহন। এই রাস্তার জন্য তো আমাদের গাড়ি টাড়ি বসে যায়, আর গাড়ি তো হেভি দোলন খায়। রাস্তাটা যদি ঠিক না করে তার জন্য আমরা তো গাড়ি টাড়ি চালাতে পারবো না। গাড়ির সমস্যা হয়, চিৎকার হয়, গাড়ি মনে হয় ফাইসেও যায়। খুলনা থেকে আসছি, যাবো আগামাতা রাস্তায় ভাঙ্গা, আর এই ভাঙ্গার কারণে যাতায়াত খুব সমস্যা। রাস্তা তো ব্যাপক খারাপ, গাড়ি পাল্টে খাই যাওয়ার মতন, সাইডে কোনো জায়গা নাই, ক্রসিং করা যায় না। সড়কের বেহাল দশার কারণে অতিরিক্ত সময় লাগছে বলে জানালেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। ফেরি সংযোগকারী অ্যাপ্রোচ রোডের অবস্থা খুবই বেহাল দশা, যার কারণে ফেরিগুলো
মানে লোডিং আনলোডিং এর জন্য ফেরি 2-3 ঘন্টা বসে থাকে। এদিকে এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। ভারী যানবাহন চলাচলের কারণে এবং বৃষ্টিপাতের কারণে বেশ কিছু বড় গর্তের সৃষ্টি হয়েছে, যেটা আমরা প্রতিনিয়ত মেরামত করে যাচ্ছি স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে। কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আমরা অলরেডি কনক্রিট পেভমেন্টের প্রপোজাল পাঠিয়েছি এবং সেটা অনুমোদন হওয়া সাপেক্ষে আশা করি এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে। 2000 সালে মেঘনা নদীর চাঁদপুর শরীয়তপুর রুটে এই ফেরি সার্ভিস চালু করা হয়। বর্তমানে কে টাইপের 3টি ফেরিতে প্রতিদিন 200 থেকে 250 পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস পার হয়। সময় সংবাদ, চাঁদপুর। রাজশাহী অঞ্চলের মাঠে মাঠে চলছে আমন লাগানোর ধুম। দিনকে দিন উৎপাদন খরচ বাড়লেও ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় চিন্তিত কৃষকেরা। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা উৎপাদন বাড়াতে নতুন জাতের আমনের চারা রোপণের পরামর্শ দিচ্ছেন। আব্দুল সালামের ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। আমন ধান লাগানোর মৌসুম চলছে এখন। বরেন্দ্র অঞ্চলে লাঙল দিয়ে জমি প্রস্তুত করছেন কৃষকেরা। পাশাপাশি যত্ন সহকারে চারা গাছগুলো রোপণ করছেন তারা। কিন্তু বছর বছর ধানের চারা, কীটনাশক, সেচ সহ আনুষঙ্গিক খরচ বাড়লেও সে তুলনায় বাড়েনি ধানের দাম, এমনটাই বলছেন কৃষকেরা। তারপরও চলতি মৌসুমে লাভের আশায় মাঠে নেমেছেন তারা। লাগানোর পরে মনে করেন যে ধান নিড়ানি দিব, দিয়ে সার দিব, অনেক খুচরাপাতি আছে, প্রায় 8,000 টাকা মতন বিঘেতে খুচরা আছে। আমারে 10 কেজি ধানের দাম 500 টাকা লিছে, তাইলে কত করে 2000 টাকা মন ওরা নিয়ে লিছে। আর আমাদের কাছে ওই 500 টাকা 400 টাকা মনও দিচ্ছে না। পাবো কিনা কোনো ভরসা নাই ধানের দাম, তো এইভাবে চলছে, এইভাবে লাগাচ্ছি। গেল কয়েক বছর ধরে আমনের আশানুরূপ দাম পায়নি কৃষকেরা, তাই এবছরও এমন ভয় পিছু ছাড়ছে না তাদের। গত বছর ধানে 90,000 টাকা খরচ করেছি, 69,000 টাকা পেয়েছি। ধান করছে আমরা এত কষ্ট করে আবাদ করে, কিন্তু সরকার আমার মূল্যায়ন দিচ্ছে না। তো বীজ, তারপরে সার, লাঙ্গল, যে খরচটা হয় ধান বিক্রি করে আমাদের খরচটা টোটাল ওঠে না। এদিকে ভালো দাম পেতে অধিক ফলনশীল নতুন জাতের চারা লাগানোর পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। এবার আমন মৌসুমে বিধান 56 এবং বিধান 62 নামে আমরা দুটা ধানের জাতের বীজ আমরা কৃষকদেরকে বিনামূল্যে সরবরাহ করেছি প্রত্যেকটা উপজেলায়, যাতে কৃষকরা ভালো দাম পায় এবং ভালো সর্বোচ্চ ফলন পায়। এই ধরনের যত কর্মকাণ্ড আছে তা আমরা করার চেষ্টা করছি। রাজশাহী জেলায় 73,000 হেক্টর জমিতে আমনের আবাদ করে 1,89,528 মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভারতীয় উপমহাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন দিনাজপুরের কান্তজিউ মন্দির। পোড়ামাটির দুর্লভ চিত্রফলক শিল্পের অতুলনীয় নিদর্শন এই মন্দিরটির অবহেলা ও অযত্ন থেকে রক্ষায় এগিয়ে এসেছে ওয়ার্ল্ড হেরিটেজ। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে পর্যটকদের জন্য আধুনিক রেস্ট হাউস ও রেস্তোরাঁ নির্মাণ সহ চলছে এর রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ। মন্দিরটি রক্ষায় সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহর থেকে প্রায় 22 কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলার ঢেপা নদীর পশ্চিম তীরে কান্তজিউ মন্দির। ভারতীয় উপমহাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন এই মন্দিরটি অবহেলা ও অযত্ন থেকে রক্ষায় এগিয়ে এসেছে ওয়ার্ল্ড হেরিটেজ। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে 25 কোটি টাকা ব্যয়ে পোড়ামাটির চিত্রফলক শিল্পের অতুলনীয় নিদর্শন বহনকারী এই মন্দিরটির রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ চলছে। পাশাপাশি পর্যটকদের জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক রেস্ট হাউস ও রেস্তোরাঁ। মন্দিরটি রক্ষায় সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। সরকার আমার মনে হয় সর্বশেষ এখন এসে হলো একটা ব্যবস্থা নিয়েছে, এই জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি। এগুলা কাজ যদি ভালোভাবে হয় তাহলে এখানে পর্যটকের একটা সমাগম হবে। মন্দিরের মূল কাঠামো ঠিক রেখে ভেঙে যাওয়া টেরাকোটাগুলো অপসারণ করে নতুনভাবে মাটি ও সিমেন্ট দিয়ে সংস্কার করা হচ্ছে বলে জানালেন কারিগর ও প্রকৌশলীরা। আশা করি যে সেগুলাকে আমি আগের মতোই পরিপূর্ণ করতে পারবো। আমাদের কিছু টেরাকোটা যে সব প্লাগগুলো আছে এগুলো হচ্ছে আপনার ডেকোরেটেড হয়ে গেছে, এখন ওগুলো আমরা কনজারভেশন কাজ করব। এদিকে সংস্কার কাজে সম্পৃক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে মন্দির কমিটি। তবে স্বাধীনতার পর বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই এই সংস্কার কাজ হচ্ছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এটা একেবারেই প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে, সেহেতু মন্দিরের যে কমিটি, সেই কমিটি শুধু দেখা ছাড়া অন্য কোনো কাজ করার ক্ষমতা মন্দির কমিটির নেই। এই মন্দির সংস্কারের পুনর্নির্মাণের এটার উদ্যোগ কোনো সময় কোনো গভর্নমেন্ট নেয়নি।
অন্তত এটা আমরা গর্ব করে বলতে পারি, আওয়ামী লীগ সরকার এবং জননেত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে এই সংস্কার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। 1722 খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনাথ রায় কান্তজিউ মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন এবং তার মৃত্যুর পর ছেলে রামনাথ রায় 1752 সালে তা শেষ করেন। সময় সংবাদ, দিনাজপুর। চাঁদপুর রেল স্টেশন থেকে 100টি স্বর্ণের বার সহ এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ জানায়, গত রাত 3:30টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর স্টেশনে এসে পৌঁছায়। এ সময় মৃদুল নামে এক যাত্রীর গতিবিধি সন্দেহ হওয়ায় তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 100 ভরি ওজনের 10টি স্বর্ণের বার। এই স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য প্রায় 42 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃত ব্যক্তি মৃদুলের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তার বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। এইগুলো আমার একটা লোক দিছে যে, বুঝছেন, এগুলো দিছে যে আমার ওই চাঁদপুরে একটা লোককে দিবার জন্য। চাঁদপুর বড় রেল স্টেশন প্ল্যাটফর্মে তার দেহ তল্লাশি করিয়া প্যান্টের ফুল প্যান্টের কোমরের সেলাই করা বেল্টের নিচে 10টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। দেশের বাইরের খবর। তাইওয়ানের শক্তিশালী ঘূর্ণিঝড় সুডেলরের আঘাতে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঝড়ে 4 জন নিখোঁজ এবং 64 জন আহত হয়েছেন। এরই মধ্যে টাইফুন সুডেলর তাইওয়ান পার হয়ে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত এনেছে। হতাহতদের ঘটনা এড়াতে সেখানকার ফুজিয়ান প্রদেশ থেকে 1.5 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী টাইফুনের আঘাতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি বইছে প্রবল ঝোড়ো বাতাস। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ আর বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ প্রায় 1 লাখ বসতবাড়ি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সরকার। আবহাওয়া বিভাগ থেকে পূর্বাভাস দেয়া হয়েছে, আজই টাইফুনটি দুর্বল হয়ে যেতে পারে। জাপানের নাগাসাকিতে পালিত হচ্ছে মার্কিন পারমাণবিক বোমা হামলার ৭০তম বার্ষিকী। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা আর নানা আয়োজনের মধ্য দিয়ে জাপানিরা পালন করছে মানব ইতিহাসের এই কালো দিনটিকে। ৭০ বছর আগে নাগাসাকিতে যে সময়ে বোমা ফেলা হয়েছিল, ঠিক ওই সময়ে রোববার সকাল 11:02 ঘণ্টা বাজিয়ে সে ঘটনা স্মরণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। নাগাসাকির পিস পার্কে আগত শত শত মানুষ নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং নাগাসাকির মেয়র। 1945 সালের 9 আগস্ট যুক্তরাষ্ট্রের বিমান থেকে ফ্যাটম্যান নামে একটি পারমাণবিক বোমা ফেলা হয়। ওই বোমার প্রভাবে 1.5 লাখেরও বেশি মানুষ মারা যায়। একই বছর 6 আগস্ট হিরোশিমাতেও পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ড জিম্বাবুয়ে টি-20 প্রসঙ্গ। সিরিজের একমাত্র টি-20তে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। হারারে স্পোর্টিং ক্লাবে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল 5টায়। এর আগে 2-1 3 ম্যাচ ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী কিউইরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে দিয়ে ভিন্ন কিছুর ইঙ্গিত দিলেও 2-1 সিরিজ হারতে হয় জিম্বাবুয়েকে। তবে সে ম্যাচ থেকেই কিউইদের বিপক্ষে প্রথম টি-20 জয়ের অনুপ্রেরণা নিতে পারে স্বাগতিকরা, কারণ এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে 5টি টি-20তে কখনোই জয় পায়নি জিম্বাবুয়ে। আর জয়ের ধারায় না থাকলেও জিম্বাবুয়ের ব্যাটসম্যান ও বোলাররা রয়েছেন ছন্দে। অন্যদিকে ইনজুরির কারণে রস টেইলর না থাকলেও কিউইরা রয়েছে দুর্দান্ত ছন্দে। ব্যাট হাতে রানের ধারায় রয়েছেন গাপটিল উইলিয়ামসনরা। নিয়মিত উইকেট পাচ্ছেন বোলাররা। তাই কিউইদের লক্ষ্য জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখে সিরিজ শেষ করতে। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। গোল্ড ট্রাফোর্ডে টটেনহাম হটস্পারের বিরুদ্ধে 1-0 গোলের জয় পায় রেড ডেভিলরা। এছাড়া অন্যান্য ম্যাচে বর্নমাউথকে 1-0 গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। তবে ওয়াটফোর্ডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে এভারটন। ইউনাইটেডের গেল মৌসুমটা শুরু হয়েছিল হার দিয়ে, তবে গেল মৌসুমের পুনরাবৃত্তি এবার হতে দেয়নি রুনি শোয়াইন স্ট্রাইকাররা।
যদিও ম্যাচের শুরুতে ইউনাইটেডের ডিফেন্স কাঁপিয়ে বেশ কিছু আক্রমণ করে টটেনহাম, গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ক্রিশ্চিয়ানো এরিকসনকে। তবে দ্রুতই ম্যাচে ফেরে লুই ড্যান হালের শিষ্যরা। খেলার 22 মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় স্বাগতিকরা, তবে ওয়েন রুনিকে বাধা দিতে গিয়ে নিজের জালেই বল পাঠান স্পার ডিফেন্ডার কাইল ওয়াকার। ফলে 1 গোলের লিড নিয়েই বিরতিতে যায় রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধে গোলের আশায় দুদলই বেশ কিছু পাল্টা আক্রমণ করে। দর্শক, এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 69.60। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 42,894 জন। দুপুরে পাওয়া যাবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও এর কারণে এবার কমেছে পাশের হার, মন্তব্য প্রধানমন্ত্রীর। যশোরের অভয়নগরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে 4 শিশু জখম, একজনের অবস্থা আশঙ্কাজনক। মহাসড়কে ধীরগতির যান চলাচল বন্ধের কারণে দুর্ঘটনা কমলেও বাড়বে জনদুর্ভোগ, আশঙ্কা বিশেষজ্ঞদের। নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ। এবং নানা কারণে দেশে হচ্ছে না কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ, নেতিবাচক প্রভাব পড়ছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে। নতুন নীতিমালা প্রণয়নের পরামর্শ অর্থনীতিবিদদের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।